হ্যালো ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার্স, আসসালামু আলাইকুম। আমি তাজুল ইসলাম বলছি। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমাদের আইন আলোচনায় আমরা ঈদের পরে যে যেখান থেকে শুনছি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনার বিষয় হলো দুর্নীতি দমন কমিশনে কিভাবে মামলা করবেন, এবং এই মামলাটি আসলে আমাদের দেশে একটা স্পেশাল আইনের উপরে এই মামলাটি হয়ে থাকে। এবং আপনারা জানেন যে দুর্নীতির দায়ে অভিযুক্ত ব্যক্তিদের কাঠগড়ায় দাঁড় করানোর দায়িত্ব বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন, যেটা দুদক নামে সমধিক পরিচিত। এবং এই দুদকের আইনটি 2004 সালে এটা প্রতিষ্ঠা লাভ করে। এবং 2004 সালে দুর্নীতি দমন কমিশনের আইনের 3-2 ধারায় পরিষ্কারভাবে বলা হয়েছে যে দুর্নীতি দমন কমিশন একটি স্বাধীন ও নিরপেক্ষ এবং পক্ষপাত মুক্ত প্রতিষ্ঠান। কাজেই দুদক যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করে এবং তা পরিচালনার কাজ এগিয়ে নিতে থাকে, তাহলে সেই মামলায় প্রত্যাহার করার কিংবা প্রত্যাহারের সুপারিশ করার কোনো এখতিয়ার সরকারের নেই। সম্প্রতি চালু হওয়া যে আমরা দেখেছি যে টোল ফ্রি যে কল সেন্টার, যে 106 নাম্বার, সেখানে ফোন করে দুর্নীতি বা অনিয়মের যে কোনো তথ্য দুর্নীতি দমন কমিশনে জানাতে যে বাংলাদেশের যে কোনো নাগরিক পারবেন, অথবা এসব বিষয়ে ডাকযোগে দুদকের ঠিকানায় চিঠি পাঠাতে পারবেন। এক্ষেত্রে কিছু নিয়ম মানতে হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগটি দুদকের তফসিলভুক্ত কিনা সেটি আপনাকে যাচাই বাছাই করে নিয়েই অভিযোগটি আপনাকে টোল ফ্রিতে বা কল সেন্টারে দিবেন, নাকি আপনি সেটা চিঠির মাধ্যমে জানাবেন দুদককে, সে বিষয়টি কিন্তু আপনাকে নির্ধারণ করতে হবে। অনেক সময় মিথ্যা অভিযোগ দিলে কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন। যিনি অভিযোগ করছেন তার পরিচয়, নাম, ঠিকানা, টেলিফোন নাম্বার যথার্থ কিনা সেটা যাচাইয়ের পাশাপাশি অভিযোগটি সুনির্দিষ্ট বস্তুনিষ্ঠ কিনা সেটিও প্রাথমিক যে চিঠি বা কল সেন্টারে ফোন পাওয়ার পরে সেটি দেখা হয়। শত্রুতা বা অথবা অযথা হয়রানির উদ্দেশ্যে অভিযোগটি দেওয়া হয়েছে কিনা সেটাও বিবেচনায় নেওয়া হয়। পরে দেখা হয় যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তার দাপ্তরিক মর্যাদা, বর্ণিত অপরাধ করার ক্ষমতা ও সুযোগ রয়েছে কিনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো অভিযোগটি নিয়ে দুর্নীতি দমন কমিশন আইন 2004 ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 মোতাবেক কাজ শেষে আদালতে অপরাধ প্রমাণ করা যাবে কিনা, প্রমাণে কি পরিমাণ অর্থ ও শ্রম, মেধা ও সময় উপকরণ প্রয়োজন হবে, সেসব বিষয় কিন্তু আসলে প্রাথমিক তদন্তের আগে দেখা হয়। দুদকের তফসিলভুক্ত অপরাধের মধ্যে রয়েছে সরকারি দায়িত্ব পালনের সময় সরকারি কর্মকর্তা কর্মচারীদের ঘুষ বা উপঢৌকন নেওয়া। বাংলাদেশের যে কোনো নাগরিক যদি বেআইনিভাবে নিজ নামে কিংবা বেনামে অবৈধ সম্পদ অর্জন করে, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মচারী, সরকারি কর্মচারী এবং রাষ্ট্রীয় মালিকানাধীন অন্যান্য প্রতিষ্ঠানের কর্মরত কর্মচারী যদি সরকারি অর্থ বা সম্পত্তি আত্মসাৎ কিংবা ক্ষতিসাধন করেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি অনুমতি ছাড়া ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন, সরকারি কর্মকর্তা কর্মচারী যদি কোনো অপরাধীকে শাস্তি থেকে রক্ষার চেষ্টা করেন, দুর্নীতি ও ঘুষ থেকে উদ্ভূত অর্থ পাচার সংক্রান্ত অপরাধ, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মচারী, সরকারি কর্মচারী এবং রাষ্ট্রীয় মালিকানাধীন যে অন্যান্য প্রতিষ্ঠানের কর্মচারীর প্রতারণা, জাল জালিয়াতি ইত্যাদির কাজ। তো বন্ধুরা, এছাড়া কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী ঘুষ দাবি করলে ঘুষ দেওয়ার আগেই তথ্যটি দুদকের প্রধান কার্যালয় বা নিকটস্থ দুদক কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করলে ঘুষ বা গ্রহণকারীকে ফাঁদ পেতে হাতে নাতে ধরা ব্যবস্থা নেওয়া হয়। তবে অভিযোগে যে বিষয়গুলো উল্লেখ থাকতে হয় তার মধ্যে অন্যতম হলো যে কোনো ব্যক্তি অবৈধ অর্থ ও সম্পদ অর্জন করে থাকলে তার নাম, পদবি, পেশা ও পূর্ণ ঠিকানা দিতে হবে। একই সঙ্গে স্থাবর সম্পদের যে বাড়ি, ফ্ল্যাট ও জমি ইত্যাদি অবস্থান, পরিমাণ, আনুমানিক দাম সহ ওইসব সম্পদের পূর্ণাঙ্গ ঠিকানা দিতে হবে। এছাড়া ব্যাংক হিসাব, শেয়ার, এফডিআর, সঞ্চয়পত্রের সুনির্দিষ্ট তথ্য, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার ও ধরন, ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থান, ধরন ও সুনির্দিষ্ট ঠিকানা এবং বৈধ আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ জীবনযাপন সংক্রান্ত বিবরণ দিতে হবে। সরকারি কর্মচারী বা ব্যাংকারদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার ক্ষেত্রে আত্মসাৎকৃত অর্থ সম্পদের পরিমাণ ও সময়কাল, কোন দায়িত্ব থেকে কখন কিভাবে আত্মসাৎ করেছেন, ওই আত্মসাতের সঙ্গে আর কারা কারা জড়িত বা তাদেরকে সহযোগিতা করেছেন, সেসব বিষয়ে বিস্তারিত বিবরণ দিতে হবে। ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অন্যান্য অভিযোগের ক্ষেত্রে যে অভিযুক্ত ব্যক্তি কখন কিভাবে ক্ষমতার অপব্যবহার করে লাভবান হয়েছে বা অন্যকে লাভবান বা ক্ষতিগ্রস্ত বা রাষ্ট্রীয় অর্থ সম্পদের ক্ষতি সাধন করেছে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 অনুযায়ী কমিশনে দুর্নীতি সংক্রান্ত অভিযোগ দায়ের ও যাচাই বাছাই
কার্যক্রম পরিচালনা করা হয়। এই বিধিবিধান অনুসরণ করে কমিশনের অভিযোগ গ্রহণ ও যাচাই বাছাই সংক্রান্ত বিষয়ে দায়িত্ব পালনের জন্য অভিযোগ যাচাই বাছাই একটা সেল রয়েছে। কমিশনের সাধারণত ডাকযোগে, ইমেইলে বা হটলাইন এবং জেলা ও বিভাগীয় জেলা অফিসগুলোতে থাকা অভিযোগের বাক্সে অভিযোগগুলো আসে। নাম ঠিকানা থাকলে প্রত্যেকটি অভিযোগের প্রাপ্তি স্বীকার করা হয়। পরে তারিখ ও ক্রমিক নম্বর দিয়ে অভিযোগগুলো দুদকের প্রধান কার্যালয়ে যাচাই বাছাই সেলে পাঠানো হয়। এই সেল বিভিন্ন স্টেক হোল্ডার উৎস থেকে কমিশনে আসার অভিযোগগুলো যাচাই বাছাই করে থাকে। ধরুন জেলা পর্যায়ে আবেদন লিখতে হলে এভাবে লিখুন: বরাবর উপপরিচালক, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত কার্যালয়, ঝিনাইদহ। অভিযোগকারীর নাম ঠিকানা, অভিযোগ দাখিলের তারিখ, যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তার নাম ঠিকানা, অভিযোগের সংক্ষিপ্ত বিবরণ, সংক্ষুব্ধতার কারণ, প্রার্থিত প্রতিকার এবং তার যৌক্তিকতা, অভিযোগে উল্লেখিত বক্তব্যের সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্রের বর্ণনা যদি থাকে। এরপর সত্য পাঠে লিখুন যে এই মর্মে প্রত্যয়ন করতেছি যে এই অভিযোগ এবং নীতি অভিযোগসমূহ আমার জ্ঞান ও বিশ্বাস মতে সম্পূর্ণ সত্য। তারিখ লিখুন, নিচে আবেদনকারী নাম লিখুন। এইভাবে একটি অভিযোগ আপনি নিকটস্থ যে কোনো দুদক কার্যালয়ে আপনি সমন্বিত অফিসগুলোতে দাখিল করতে পারবেন। তো বন্ধুরা, দুদক দুর্নীতি দমন কমিশনে কিভাবে আপনি অভিযোগ দায়ের করবেন এবং সেটি দুর্নীতি দমন কমিশন নিজেই মামলার বাদী হয়ে থানায় বা আদালতে, যেখানে স্পেশাল জজ আদালত রয়েছে, সেখানে মামলাটি করে থাকে এবং তার পরবর্তীতে দুদক সেখানে অভিযোগটি তদন্ত করে সেখানে ফৌজদারি মামলার মতো চার্জশিট বা যদি মামলার প্রাথমিক সত্যতা না থাকে সেখানে ফাইনাল রিপোর্ট বা এফআরটি দিয়ে থাকে। তো বন্ধুরা, এই হচ্ছে যে দুর্নীতি দমন কমিশনে মামলা দায়ের পদ্ধতি ফৌজদারি অন্যান্য মামলা দায়েরের মতোই, তবে কাজটি ফৌজদারি মামলা যেমন পুলিশে করে থাকে বা সেক্ষেত্রে দুদক নিজেই এখন মামলা করার এখতিয়ার এবং তদন্ত করার এখতিয়ার রয়েছে দুদকের। সেই বিষয়টি আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করি, যে আশা করি আলোচনাটি প্রাণবন্ত হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং আজকের ভিডিও নিয়মিত আইন বিষয়ক ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।